আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রানীগঞ্জ হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি রুনা লায়লা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায় ভাষা। আজকে আমরা সেই ভাষা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানি আসলে ভাষাটা কি। ভাষা আসলে আমরা যে কথা বলি, আমরা না মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য, অন্যের কাছে ব্যক্ত করার জন্য যে মাধ্যম, সেটাই হচ্ছে আমাদের ভাষা। আমরা সেই উপায়ে আমাদের মনের কথাগুলো অন্যের কাছে প্রকাশ করে থাকি। আর এই ভাষা প্রকাশ করতে গিয়ে আমাদের কণ্ঠধ্বনি আছে, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। এসবের সাহায্য নিই। তবে আমাদের এই ভাষা আসলে প্রকাশের রূপ এক এরকম হতে পারে। যেমন হচ্ছে যে আমরা যারা কথা বলতে পারি, তারা মুখের কণ্ঠধ্বনির সাহায্যে ভাষা প্রকাশ করে থাকি। আবার যারা কথা বলতে পারে না, তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে থাকে, যারা বুবা আমরা জানি। তারপরে আছে, আগে ছিল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, বিভিন্ন নাচের মাধ্যমে, বিভিন্নভাবে আসলে ভাষাটাকে প্রকাশ করা যায়। তো আমরা মূলত যেটা সবচেয়ে ভালো বুঝি, অন্যের বোধগম্য যেটা, সেটা হচ্ছে আমাদের মুখের ধ্বনি, কণ্ঠধ্বনি, যার মাধ্যমে সহজেই একজনের কথা একজনের কাছে ব্যক্ত করা যায় এবং অন্যজনও সহজে বোধগম্য করতে পারে। তো সেই ভাষাই আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, খেয়াল করো, ভাষা কি? ভাষা ভাবের বাহন। ভাষা হচ্ছে ভাবের বাহন। ভাব প্রকাশের তাগিদে ভাষার উদ্ভব। ভাষার উদ্ভবটা কেন হয়েছে? আমাদের মনের ভাব প্রকাশের তাগিদের জন্যই এই ভাষার উদ্ভব হয়েছে। ভাষার প্রধান কাজই হলো একের ভাবনাকে অনেকের কাছে পৌঁছে দেয়া। ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ হলো একজনের মনের ভাবনা, চিন্তাটা অনেকজনের কাছে পৌঁছে দেয়া। ভাষার জীবনানুভূতির বাহন। মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য এই যে, মানুষ হচ্ছে তীব্র অনুভূতি সম্পন্ন জীব। তাই নিজের ভাব ও চিন্তার সম্পর্কে অন্যের কাছে পৌঁছে দিতে চায় বলেই তার প্রয়োজন হয় উন্নততর প্রকাশ মাধ্যম, যা হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে মানুষ মানুষকে কাছে টানে, গড়ে তুলে সমাজ, সৃষ্টি করে সভ্যতা। আদিম মানুষের ভাষা ছিল না। আমরা জানি যে আগের মানুষ এরকম, আমরা যেরকম এখন ধ্বনি বর্ণ ব্যবহার করে কথা বলি, মনের ভাব ব্যক্ত করি, আগের মানুষ সেরকম ছিল না। আদিম মানুষের ভাষা ছিল না। তারা আকার ইঙ্গিতে মনের ভাব ব্যক্ত করত। কখনো বা চিত্র অঙ্কনের মাধ্যমে একের অভিপ্রায় অন্যকে বোঝানোর চেষ্টা করত এবং সে প্রয়াস অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করত। এভাবে নির্বাক মানুষ যখন নিজের অজান্তেই ধ্বনি সৃষ্টি করলো, তখন তার বিস্ময়ের সীমা রইল না। তারপর মানুষ একদিন ধ্বনির প্রতীক আবিষ্কার করলো। এভাবেই সূচিত হলো ভাষার পথ চলা। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাষাটা কি। ভাষা হচ্ছে সেরকম একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ভাবের বাহন। আমাদের ভাবটাকে সে প্রকাশ করে, আর ভাব প্রকাশের তাগিদে আসলে এই ভাষার উদ্ভব। আদিম যুগে মানুষ কি করতে পারতো না? আমাদের মতো
কথা বলতে পারতো না বা আমাদের মতো করে মনের ভাব প্রকাশ করতে পারতো না। তারা বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতো। কিন্তু আস্তে আস্তে সভ্যতার ছোঁয়ায় মানুষ আস্তে আস্তে ধ্বনির সৃষ্টি করেছে। ধ্বনির ফলে তার থেকে শব্দ থেকে ধ্বনি থেকে বর্ণ, ধ্বনিকে সেটা বর্ণের রূপ দিয়েছে, বর্ণের থেকে শব্দ তৈরি করা শিখেছে, তারপরে শব্দের থেকে আস্তে আস্তে বাক্য তৈরি হয়েছে। এভাবে মানুষ আসলে আস্তে আস্তে ভাষাটাকে আজ পর্যন্ত এগিয়ে নিয়ে এসছে। তো দেখো ভাষার সংজ্ঞা, বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট ও উচ্চারিত যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে ব্যক্ত করে এবং যা একটি নির্দিষ্ট ভাষাভাষী এলাকার মানুষের মনোভাব প্রকাশে সহায়তা করে তাকে ভাষা বলে। দেখো কি বলছে, যে বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি? বাকযন্ত্র হচ্ছে যে আমরা যে ধ্বনি উচ্চারণের জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে তোমার ফুসফুস আছে, কণ্ঠনালী আছে, তারপরে তোমার তালু আছে, অগ্রতালু, পশ্চাৎতালু, তারপরে হচ্ছে দাঁত আছে, নাক আছে, মুখ আছে, ঠোঁট আছে, এইসব মিলেই হচ্ছে আমাদের বাকযন্ত্র। মূলত আমাদের ধ্বনি উচ্চারণে যে সকল যন্ত্রগুলো কাজে লাগছে সেগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট ও উচ্চারিত যেসব অর্থবোধক ধ্বনি, যেগুলো কি থাকবে, অর্থ থাকবে, বা ধ্বনি সমষ্টি দ্বারা মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে ব্যক্ত করে এবং যা একটি নির্দিষ্ট ভাষাভাষী এলাকার মানুষের মনোভাব প্রকাশে সহায়তা করে তাকে কি বলে, ভাষা বলে। এবার আমরা চলে যাব আমাদের ভাষার, আমাদের ভাষাটা আসলে স্থান কাল পাত্রভেদে পরিবর্তন ঘটে আমরা জানি। তারপরে দেখো যে ভাষাবিদ পণ্ডিতগণ ভাষা সম্পর্কে বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন এবং ভাষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এ থেকে কয়েকটি বিশিষ্ট সংজ্ঞা এখানে উপস্থাপন করছি আমি। দেখো যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাষার সংজ্ঞা, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন, খেয়াল করো কথাগুলো, যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। বলছে যে মনের ভাব প্রকাশের জন্য যে বাকযন্ত্রের সাহায্যে যে সকল ধ্বনি উচ্চারণ করা হচ্ছে সেই সকল ধ্বনির দ্বারা নিষ্পন্ন, ধ্বনির দ্বারা তৈরি শব্দ বা বাক্য যেগুলো কিনা কোনো বিশেষ জনসমাজে ব্যবহার করা হয়, জনসমাজে ব্যবহার করা হয় এবং স্বতন্ত্রভাবে অবস্থিত, তাদেরকে কি বলা হয়, ভাষা বলা হয়। আবার দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি বলেছেন উনি, যে মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে, মানে মনুষ্য জাতি বলতে মানুষকে বুঝিয়েছে, যে মানুষ জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে কি বলা হয়, ভাষা বলা হয়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ভাষা। তো সহজে তোমরা বলতে পারো যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। আমাদের এই ভাষা আসলে দেশকাল পরিবেশ ভেদে, দেশকাল স্থান পরিবেশ বাদে ভাষার পার্থক্য বা পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু বা ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। আর যেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু বা ভাবের প্রতীক মাত্র, এগুলোই আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের এই ভাষার ক্ষেত্রে, ভাষার কাজে, এর জন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার যে ব্যবহার সেটা দেখতে পাই। এভাবে আমাদের ভাষাটা আস্তে আস্তে উন্নত হয়েছে এবং মানুষ সেটাকে আস্তে আস্তে নিজেদের মতো করে গ্রহণ করে নিয়েছে। বর্তমানে আমাদের পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে, তার মধ্যে বাংলা ভাষা আমাদের একটি। আর ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর ৪র্থ বৃহত্তম মাতৃভাষা। এই মাতৃভাষা
বাংলাদেশি অধিবাসীদের মাতৃভাষা বাংলা, সেটা আমরা জানি। বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গের ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম এসব অঞ্চলের মানুষজন কি করে আমাদের এই বাংলা ভাষায় কথা বলে। এছাড়া দেশের বাইরে যদি বলা হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এসবের বিশ্বে অনেক দেশে আমাদের এই বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। তো সেক্ষেত্রে আমাদের এই ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখো। যে ভাষার সংজ্ঞার ভিত্তিতে আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, এই সংজ্ঞার ভিত্তিতে আসলে ভাষার বৈশিষ্ট্য নির্ণয় করা হয়েছে। দেখো যে ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি, ভাষার অর্থদ্যোতকতা বিদ্যমান, অর্থাৎ ধ্বনি ও ধ্বনি সমষ্টির অর্থ রয়েছে। ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা মনের ভাব প্রকাশক। খেয়াল করো যে আমরা সংজ্ঞায় পেয়েছিলাম যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আবার পেয়েছিলাম যে মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়। তো এইসব সংজ্ঞা, আরো সংজ্ঞা আছে, আর অনেকে সংজ্ঞায়িত করেছেন ভাষার। এইসব সংজ্ঞার ভিত্তিতে ভাষার বৈশিষ্ট্যগুলো নির্ণয় করা হয়েছে। যে ভাষা কি থাকবে, ভাষাটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। তারপরে কি থাকবে, ভাষার অর্থদ্যোতক, মানে ভাষার অর্থ থাকবে। আমরা যেগুলো উচ্চারণ করবো, যে কথাগুলো বলবো, তার কি থাকবে, অর্থ থাকবে। অর্থ থাকতেই হবে, ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ রয়েছে। তারপরে হচ্ছে ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত, যা আসলে মনুষ্য জাতি ব্যবহার করে, সেটা সেই কথাই বলা হয়েছে। ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত। তারপরে ভাষা মনের ভাব প্রকাশক। ভাষাটা আমরা মনের ভাব প্রকাশের জন্যই বলে থাকি, সেজন্য মনের ভাবটাই প্রকাশ করে, এটা মনের ভাব প্রকাশ করবে, এটাই হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। তারপর দেখো আমাদের এই ভাষা, মানে বাংলা ভাষা, আমাদের যে বাংলা ভাষাটা, সে বাংলা ভাষার কিছু রীতি আছে। এখানে দেখো যে বাংলা ভাষা রীতি, পৃথিবীর বহু উন্নত ভাষার মতো বাংলা ভাষায় তো 2 ধরনের ভাষা রীতি বিদ্যমান। পৃথিবীতে যত ধরনের ভাষাই আছে, প্রত্যেকটা ভাষারই 2টি করে রীতি আছে, 2টি রীতি বিদ্যমান। আমাদের বাংলা ভাষায় সেরকম আছে, 2টি রীতি আছে। এক হচ্ছে যে এই রীতি বিভিন্ন রূপ ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে ফুটে ওঠে। এর একটি হচ্ছে মৌখিক বা কথ্য রীতি এবং অপরটি লৈখিক বা লেখ্য রীতি। ভাষার যে 2টি রূপ, পৃথিবীর প্রত্যেকটি ভাষার, পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রচলিত, সব কয়টা ভাষারই কয়টা রূপ আছে, 2টা রূপ আছে। এর মধ্যে একটা হচ্ছে মৌখিক বা কথ্য রীতি, মানে যেটা আমরা মুখে ব্যবহার করি, মুখে বলি, উচ্চারণ করি। অপরটি হচ্ছে লৈখিক বা লেখ্য রীতি, লেখার ভাষা আর কি। মৌখিক বাংলাকে 2টো প্রধান, মৌখিক যে ভাষা আছে সেটাকে আবার 2টো প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা, যেটা হচ্ছে আমরা অঞ্চল ভিত্তিক দেখি বিভিন্ন ভাষা। আঞ্চলিক ভাষাকে যেটা বলা হয় যে অঞ্চল ভিত্তিক যে ভাষা, সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। আর হচ্ছে প্রমিত ভাষা বা চলিত ভাষা। প্রমিত ভাষা বা চলিত ভাষা, যে ভাষাটা আমরা সকলের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। শুদ্ধ ভাষা যেটাকে আমরা বলি, যে ভাষায় আমরা সচরাচর অন্যের সাথে যখন কথা বলতে যাই, অন্যকে কোনো কথা বুঝাতে যাই, যখন আমরা সেই কথাগুলো, যেই কথাগুলো ব্যবহার করি বা প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের প্রমিত ভাষা বা চলিত ভাষা। তো আবার মৌখিক ভাষার যেরকম 2টি রূপ আছে, এরকম লৌকিক ভাষার 2টি রূপ আছে। দেখো লৌকিক বাংলাও 2টো রীতিতে বিভক্ত, একটা হচ্ছে চলিত ভাষা, একটা হচ্ছে সাধু ভাষা। দেখো এই বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদটাকে আমি এভাবে লিখেছি, ছক আকারে সাজিয়েছি। তোমরা দেখো যে বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদ এভাবে দেখানো যায়। বাংলা ভাষা, যে দেখো বাংলা ভাষার 2টা রূপ, একটা হচ্ছে লৈখিক, একটা হচ্ছে মৌখিক। 2টা রূপ, একটা হচ্ছে লৈখিক, একটা হচ্ছে মৌখিক। লৈখিক রূপের 2টি রূপ আছে, মৌখিক রূপের 2টি রূপ আছে। মানে লৈখিক রূপের 2টি রূপ কি কি, সাধু এবং চলিত। মৌখিক রূপের 2টি রূপ কি কি, চলিত, যেটা বলেছি যে প্রমিত ভাষা বা চলিত ভাষা, আর হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। তো সেক্ষেত্রে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের যে ভাষা, আমরা যে কথা বলি বা লিখি, লিখার কাজে ব্যবহার করি, মনের ভাব প্রকাশের কাজে ব্যবহার করি,
এই ভাষা যে আমরা পড়েছি সাধু এবং চলিত ভাষা পড়েছি, আঞ্চলিক ভাষা পড়েছি, এগুলো সম্পর্কে এখন আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। প্রথমে দেখো সাধু এবং চলিত। সাধু ভাষাটা হচ্ছে আসলে এরকম যে যে ভাষা আর কি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলবে, এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট থাকবে, এর রীতি হচ্ছে গুরুগম্ভীর বা তৎসম। এই সাধু ভাষাটা আসলে তৎসম শব্দ, ভুল তৎসম শব্দ অনেক বেশি থাকে। তারপরে সাধু রীতি যে ভাষাটা, যে সাধু যে ভাষা, সেটা আসলে আমাদের বলতে গেলে বা এই ভাষায় আমরা কথা যদি সহজে বা মনের ভাব প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, অনেকের বুঝতে অসুবিধা হয়, এটা একটু কঠিনই। এই সাধু ভাষাটা মূলত লেখার কাজে বেশি ব্যবহার করা হয়, মনের ভাব প্রকাশের জন্য সেটা আমরা মৌখিক রূপ হিসেবে সেটাকে এত বেশি ব্যবহার করে থাকি না আর কি, করি না। তো চলিত রীতিটাই আমাদের আসলে প্রচলিত বেশি, যেটা আমরা করি মুখের ভাষা হিসেবে চলিত রীতিটাকেই সকলেই ব্যবহার করে। আর আঞ্চলিক ভাষা তো জানি যে সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও সেরকম আছে। তো বিভিন্ন অঞ্চলে যে কথিত রীতি ভিন্নতা দেখা যায়। যেমন আমাদের দেখো যে গাজীপুরের মানুষ একরকম ভাবে কথা বলে, তারপরে ঢাকায় যারা অবস্থান করে ঢাকা শহরের মানুষজনের কথাবার্তা একরকম, তারপরে দেখবো পুরান ঢাকার মানুষের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম। এরকম বিভিন্ন অঞ্চল ভেদে ভাষার ভিন্নতা আমরা লক্ষ্য করি বা দেখেছি। তো এখন দেখো যে আমরা আজকে এখন পড়বো যে সাধু এবং চলিত রীতির যে পার্থক্যটা আছে। তোমরা অবশ্যই নিচের ক্লাসে সব বিষয় পড়েছো, যা সাধু ভাষা কি, চলিত ভাষা কি, তারপরে কি বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা, এসব সম্পর্কে তোমরা নিচের ক্লাসগুলিতে পড়ে এসছে। সেই জন্য আমি আর আসলে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনায় যেতে যাচ্ছি না। এখন দেখো যে সাধু উচ্চরিত রীতির যে পার্থক্য, সেটা আমরা দেখব, যেটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়। যে সাধু রীতি এবং চলিত রীতি। যে সাধু ভাষা রীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। এই সাধু ভাষাটা হচ্ছে কি সবার জন্য একটা লেখার ভাষা। আর চলিত ভাষা রীতি সর্বজন বুদ্ধ, মানে সবাই যাতে বুঝতে পারে। দেখো গ্রাহ্য, সর্বজন গ্রাহ্য মানে সকলেই গ্রহণ করার মতো একটা লেখার ভাষা। আর এটা হচ্ছে সকলে বুঝার ভাষা। যে চলিত ভাষা রীতি সর্বজন বুদ্ধ, মুখেরও লেখার ভাষা, মুখেও বলতে পারে এবং লিখেও প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করতে পারে। তারপরে সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষাটা সবসময় কি করে, ব্যাকরণ নিয়ম অনুসরণ করে চলে, কিন্তু চলিত ভাষা সেটা করে না। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। আর চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। আমরা যে জেনেছি ভাষা স্থান, কাল, পাত্রভেদে বা পরিবেশ ভেদে কিভাবে পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে আমাদের চলিত ভাষা। ভাষাকে আসলে প্রবাহমান নদীর সাথে তুলনা করা যায়। যে নদীর পানি যেরকম স্রোতের সাথে সাথে পরিবর্তিত হয়, এক জায়গায় পানি স্থির থাকে না, সেরকম ভাষাও কিনা স্থির না, গতিশীল। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। চলিত ভাষায় তদ্ভব, দেশি, বিদেশি ইত্যাদি শব্দের ব্যবহার বেশি। এই জিনিসটা খেয়াল করবে যে সাধু ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, তা সাধু ভাষা তৎসম শব্দবহুল। আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি এসব শব্দ বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। আর চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। সাধু ভাষা গুরুগম্ভীর মানে একটু কঠিন টাইপের, মানে বুঝতে আমাদের যেরকম অসুবিধা হয় সেরকম। এটার মন্থর মানে পরিবর্তনশীল না, যেরকম আছে ওই রকমই থাকে। চলিত ভাষা চটুল, সরল এবং সাবলীল। সাধু ভাষা রীতি অপরিবর্তনীয়তাই কৃত্রিম। সাধু ভাষা কি অপরিবর্তনীয়তাই কৃত্রিম। চলিত ভাষা রীতি পরিবর্তনশীলতাই জীবন্ত। তো শিক্ষার্থীরা তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। যে সাধু ভাষা আমরা কিরকম থাকে এবং চলিত ভাষা কিরকম। আমরা অবশ্য আমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো দেখেছি যে
রচনা আছে, আমাদের প্রবন্ধ আছে যে সাধু ভাষায় লেখা, আমরা পড়েছি, তোমরা জানো। তো এখন আমরা আরেকটা পার্থক্য রয়ে গেছে। দেখো যে সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এটা অবশ্য তোমরা মনে রাখবে যে সাধু ভাষায় সবসময় কি হয়, সর্বনাম এবং ক্রিয়াপদ। সর্বনাম পদ নিশ্চয়ই তোমরা চেনো, যে আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের সর্বনাম। আর ক্রিয়াপদ তো তোমরা সকলেই চেনো। তো সাধু ভাষায় এই সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ যে রূপ সবটাই ব্যবহৃত হয়। আর চলিত রীতিতে সেটা কি হয়, চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভাষা সম্পর্কে আলোচনা। তারপরে দেখো যে আমরা ভাষা সম্পর্কে যেটুকু আলোচনা করেছি, যে কি পড়েছি, আগামী ক্লাসে আমরা আসলে পরে আলোচনা করব। আজকে আমরা ভাষা পর্যন্তই থাকি। তো আজকে আমরা পড়েছি যে ভাষা কাকে বলে, ভাষা কি সেটা জানলাম। তারপরে জানলাম যে ভাষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তারপরে আমাদের বাংলা ভাষার যে রীতি, শুধু বাংলা ভাষা না, বিশ্বের পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষারই দুটি করে রীতি আছে। একটা হচ্ছে মৌখিক রীতি, একটা হচ্ছে লৈখিক রীতি। মৌখিক রীতির আবার দুইটা রূপ আছে, একটা হচ্ছে কি বলে প্রমিত ভাষা বা চলিত ভাষা, আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। আর লৈখিক রূপের দুইটা রূপ পেয়েছে, দুইটা রীতি আমরা পেয়েছি। একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। তো সাধু এবং চলিত ভাষার পার্থক্যটুকু আমরা বললাম। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করব। আগামী ক্লাসে আমরা আমাদের বাংলা ভাষার যে শব্দ ভান্ডার আছে বা শব্দের শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শব্দের শ্রেণী বিভাগ, মানে শব্দ কি, বাংলা ভাষার শব্দ ভান্ডার কিভাবে সমৃদ্ধি লাভ করেছে, এই শব্দগুলোর উৎস এবং উৎপত্তি অনুসারে শব্দগুলো যে আসছে। তারপরে শব্দটাকে আমাদের বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে, উৎস অনুসারে করা হয়েছে, গঠন প্রণালী অনুসারে করা হয়েছে, অর্থ অনুসারে করা হয়েছে। এসব সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই থাকবো। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটুকু বুঝতে পেরেছ যে সাধু এবং চলিত ভাষা। দেখো আমি তোমাদেরকে একটু বইয়ের মধ্যে দেখাই যে আমাদের সাধু ভাষা কিরকম এবং চলিত ভাষা কিরকম। এই জায়গায় দেখো আমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে যে সাধু রীতি কি, যে পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আব্দুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে, আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। দেখো এই জায়গায় একটু গাঢ় কালিতে তোমাদের বইয়ে আন্ডারলাইন করা আছে যে সাক্ষাৎ, সাহেবের সহিত সাক্ষাৎ, পাইয়াছিলেন ক্রিয়াপদ, তাহারা সর্বনাম। দেখো ক্রিয়াপদ এবং সর্বনাম পদে কি হয়েছে, পূর্ণরূপ ব্যবহার করা হয়েছে। তারপরে পূর্বেই, তারপর উপস্থিত হইলেন, আসিয়া, হইল, তাহাকে দেখিয়া, করিলেন, দেন নাই। এই যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলো আছে, দেখো সবগুলারই কি হয়েছে, সাধু রীতিতে পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। আবার চলিত রীতিতে দেখো যে পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়িল লেখে নাই, বা পড়েছে লেখে নাই, কি লিখছে, যে পড়লো। তারই মধ্য দিয়ে রাস্তা, মচমচ করে শুকনো বাঁশ পাতার রাস ও বাঁশের খোসা জুতুর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বনো গাছপালা লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাদালতার ফুল ফুটে রয়েছে। তো বুঝতেই পেরেছে যে চলিত রীতিটা আমরা যখন পড়ছি অতি সহজেই আমরা বুঝতে পারছি যে কি আমাদেরকে বোঝানো হচ্ছে, এবং আমাদের পড়তেও কিন্তু এত বেশি কঠিন মনে হচ্ছে না। কিন্তু চলিত সাধু রীতিটা যখন আমরা পড়ছি তখন আমাদের কি হচ্ছে, একটু কঠিন লাগছে, বা পড়তে আমাদের একটু কষ্ট হচ্ছে এরকম। দেখো এই জায়গায় দেওয়া আছে যে কিছু কিছু সাধু এবং চলিত রীতি
সাধু ভাষার শব্দ এবং চলিত ভাষার শব্দ। যে মস্তক, সাধু ভাষার মস্তক বলা হয়, চলিত ভাষার যেটা মাথা। তারপরে জুতা, জুতু, তুলা, তুলু, শুষ্ক বা শুকনা, শুকনো, বন্য, বনু, তাহারা বা ওহরা, তারা বা ওরা, তাহাকে, উহাকে, তাকে, ওকে, তাহার, তাহার, তার, তার, করিবার, করবার, করা, পাইয়াছিলেন, পেয়েছিলেন, হইলেন, হলেন, আসিয়া, এসে, হইল, হলো বা হলো, দেখিয়া, দেখে, করিলেন, করলেন, দেন নাই, দেননি, পার হইয়া, পেরিয়ে, পড়িল, পড়ল, করিয়া, করে, ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো, ফুটিয়া রহিয়াছে, ফুটে রয়েছে, পূর্বেই, আগেই, সহিত, সঙ্গে বা সাথে। এই যে দেখো, এই জায়গায় কিছু কিছু সর্বনাম এবং ক্রিয়াপদ দেওয়া আছে। তাহলে সাধু ভাষায় যে পূর্ণরূপ সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সেটা তোমরা বুঝতে পারবে এগুলো দেখলে, এবং চলিত ভাষায় তো তোমরা সবসময় ব্যবহার করেই থাকো, সেটা তোমরা বুঝতেই পারবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। এইটুকু তোমরা ভালো করে বাসায় বারবার করে পড়বে। নৈবিত্তিকের জন্য অবশ্যই তোমরা বারবার করে পড়বে। এবং নৈবিত্তিক আসলে কারেক্ট আনসার করতে গেলে বা মনে রাখতে গেলে তোমাদেরকে মেন বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে সবসময় বলি যে বইটা অবশ্যই তোমরা রিডিং ভালো করে পড়বে। মুখস্থ করতে হবে কিন্তু তা না, বারবার করে যখন তুমি একটা বিষয় পড়বে তখন দেখবে এটা এমনিতেই তোমার মধ্যে গেঁথে গেছে। সেজন্যই বলি যে তোমরা বারবার করে পড়বে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।